সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত এইসব দিন রাত্রি উপন্যাসটির ১২ পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। রাত ৯টা। রহমান সাহেব খেতে এসে দেখেন শারমিন দোতলা থেকে নিচে নামেনি। জমিলার মা বলল, আপা ভাত খাইবেন না কেন? কিছু কন নাই, শরীর খারাপ মনে হয়। রহমান সাহেব বিস্মিত হলেন। শরীর ভালো থাকুক না থাকুক, খাবার সময় শারমিন উপস্থিত থাকে। কিছুদিন থেকে তিনি তার ব্যতিক্রম লক্ষ্য করছেন। রহমান সাহেব নিঃশব্দে খাওয়া শেষ করলেন। রাতের খাবার সময়টা তিনি বেশ আনন্দে কাটান। ছোটখাটো ব্যাপার নিয়ে হালকা আলাপ করেন শারমিনের সঙ্গে। অফিসের ব্যাপার নিয়েও কথাবার্তা হয়। আজ তিনি একটি জরুরি ব্যাপার নিয়ে শারমিনের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। নাইক্ষ্যংছড়িতে তিনি একটি রাবার চাষের পরিকল্পনা নিতে যাচ্ছেন। এ বিষয়ে মতামত জানা। রহমান সাহেব খাওয়া শেষ করে শারমিনের দরজায় টোকা দিলেন। মা, জেগে আছো? আছি। শরীর খারাপ নাকি? হ্যাঁ। জবাব না দিয়ে শারমিন দরজা খুলল। রহমান সাহেব চমকে উঠলেন। ফ্যাকাশে মুখ শারমিনের, চোখ লাল হয়ে আছে, মনে হচ্ছে এইমাত্র কেঁদে উঠেছে। এসো আমার ঘরে, গল্প করি। শারমিন চাদর গায়ে নিঃশব্দে বের হয়ে এলো। রহমান সাহেবের মনে হলো মেয়েটি খুব একলা হয়ে পড়েছে। নিঃসঙ্গতার চেয়ে বড় কষ্ট তো আর কিছু নেই। এই কষ্টটার ধরন তার মতো আর কেউ জানে না। তারা দুজন নিঃশব্দে রহমান সাহেবের প্রকাণ্ড শোবার ঘরে গিয়ে ঢুকল। খাটে পা তুলে আরাম করে বসো তো মা। শারমিন বসল খাটে। রহমান সাহেব আচমকা প্রশ্ন করলেন, সাব্বিরের সঙ্গে তোমার ঝগড়া টগড়া হয়েছে নাকি? না, ঝগড়া হবে কেন? ফিরে যাবার সময় এয়ারপোর্টে তাকে খুব গম্ভীর দেখলাম। পারিবারিক ব্যাপার নিয়ে চিন্তিত ছিলেন। অনেক রকম ঝামেলা যাচ্ছে ওনাদের। তার মারও অসুখ ছিল। তুমি কি তাকে দেখতে গিয়েছিলে? উনি তো ঢাকায় নেই, জামালপুরে তার মেয়ের কাছে থাকেন। রহমান সাহেব সিগারেট ধরালেন। সিগারেট প্রায় ছেড়েই দিয়েছিলেন, কিছুদিন হলো আবার শুরু করেছেন। তার মনে হচ্ছিল শারমিন সিগারেটের প্রসঙ্গে কিছু বলবে, কিন্তু সে কিছুই বলল না। সাব্বির তোমাকে চিঠিপত্র লিখেছে তো? হ্যাঁ। জবাব দাও তো তুমি। হ্যাঁ দিই, দেব না কেন? আমি আজ তার একটা লম্বা চিঠি পেয়েছি। সে দেশে চলে আসছে, এপ্রিলের মাঝামাঝি এসে পড়বে। তোমাকেও নিশ্চয়ই লিখেছে। হ্যাঁ। আমি ঠিক করেছি মে মাসের প্রথম সপ্তাহে তোমাদের বিয়ের ব্যাপারটা চুকিয়ে ফেলব। কি বলো তুমি? শারমিন কিছু বলল না। রহমান সাহেব বললেন, খুব জমকালো একটা উৎসব করতে চাই। তোমার মার শখ ছিল জমকালো উৎসবের। শারমিন এমনভাবে তাকাচ্ছে যেন সে কিছু শুনছে না, অন্য কিছু ভাবছে। রহমান সাহেবের মন খারাপ হয়ে গেল। তিনি আশা করেছিলেন বেশ অনেকক্ষণ গল্পগুজব করবেন। মেয়েটি ক্রমেই কি দূরে সরে যাচ্ছে? বিয়ের পর নিশ্চয়ই আরও দূরে যাবে। শারমিন মৃদু স্বরে বলল, বাবা, তুমি তোমার কোনো কারখানায় একটা চাকরির ব্যবস্থা করতে পারবে? রহমান সাহেব বিস্মিত হয়ে বললেন, কার চাকরি? আমার সঙ্গে পড়তো একটা ছেলে, অনেকদিন ধরে চাকরির চেষ্টা করছে। পাশ করবার পর প্রায় 2 বছর হয়ে গেল। রহমান সাহেব গম্ভীর গলায় বললেন, যে ছেলে 2 বছর চেষ্টা করেও কিছু করতে পারছে না, সে মোটামুটিভাবে একজন অপদার্থ। অপদার্থ হবে কেন? দেশের অবস্থা খারাপ।
খারাপ ঠিকই, কিন্তু বুদ্ধিমান ছেলেরা এই খারাপ অবস্থার মধ্যেও গুছিয়ে নিতে পারে। শারমিন কিছু বলল না। রহমান সাহেব বললেন, ছেলেটিকে পাঠিয়ে দিও আমার কাছে, আমি দেখব। ওকে প্রায়ই আসে নাকি এখানে? না, প্রায়ই আসবে কেন? ঠিকানা জানো? না, জানি না। বলেই শারমিন চমকে উঠল। এই মিথ্যাটা সে কেন বলল? কোনো দরকার ছিল না। ঠিকানা না জানলে খবর দেবে কি করে? শারমিন লজ্জিত মুখে বলল, আমি ঠিকানা জানি। রহমান সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন। বাবা, আমার মাথা ধরেছে, ঘুমোতে যাই। শারমিন উঠে দাঁড়ালো। তার সত্যি সত্যি মাথা ধরেছে, জ্বর আসছে বোধহয়। রহমান সাহেব বললেন, একটু বসো, আদা চা করে দিক, মাথা ব্যথা কমবে। তিনি চায়ের কথা বলবার জন্যে উঠে গেলেন, আর তখনই জানতে পারলেন আজ বিকেলে মার্টি মারা গেছে। খবরটি দিতে গিয়ে জয়নালের মুখের ভাব এরকম হলো যেন সে নিজেই মার্টিকে মেরেছে। আমাকে খবরটা তখন দাওনি কেন? আপা নিষেধ করেছিলেন, বলেছিলেন ভাত খাওয়ার পরে দিতে। রহমান সাহেব মার্টিকে দেখতে গেলেন। ঠান্ডা মেঝেতে মার্টি এলিয়ে পড়ে আছে, তার গায়ে মোটা একটা কম্বল। মারা গেল কিভাবে? জানি না, খাওন দিতে গিয়া দেখি এই অবস্থা। শারমিন কি খুব কান্নাকাটি করছিল? জি না। কিছুই বলেনি? বলছেন সকাল হইলে মাটি দিতে বড়ই গাছের নিচে। মাটির গায়ে কম্বল দিয়ে রেখেছ কেন? আমি দেই নেই, আপা দিছেন। চা পর্ব সমাধা হলো নিঃশব্দে। মার্টি প্রসঙ্গে কোনো কথাই হলো না। শারমিন বলল, বাবা আমি যাই। যাও মা, ঘুমাও। আর শোনো, ওই ছেলেটিকে বলবে আমার সঙ্গে দেখা করতে। দরকার নেই। দরকার থাকবে না কেন? যারটা সেই করুক, আমার এত মাথা ব্যথা নেই। এসব কি শারমিনের রাগের কথা? কেন সে রাগ করছে? কার উপর রাগ করছে? শারমিন নিজেই তা বুঝতে পারছে না। সে কি অতি দ্রুত বদলে যাচ্ছে? সব মেয়ে কি এরকম বদলে যায় না? এটা কি শুধু তার বেলায়ই হচ্ছে? জানার কোনো উপায় নেই। কাকে জিজ্ঞেস করবে? শারমিনের কোনো বন্ধু-বান্ধব নেই। আত্মীয় স্বজন যারা ঢাকায় আছেন তাদের সঙ্গেও কোনো রকম যোগাযোগ নেই। কেউ কেউ ঈদের দিনে বেড়াতে আসেন। গেটের ভেতর ঢোকার পর থেকে তারা অস্বস্তি বোধ করতে থাকেন। সেই স্বস্তি বাড়ি থেকে বের না হওয়া পর্যন্ত কমে না। এদের অনেককেই শারমিন চেনে না। রহমান সাহেব চেনেন, কিন্তু তিনি বিন্দুমাত্র উচ্ছ্বাস দেখান না। মেয়েকেও কারো বাসায় যাবার জন্যে বলেন না। যে কোনো কারণেই হোক মেয়েকে দূরে সরিয়ে রাখতে চান। তবু মাঝে মাঝে নিতান্ত অপরিচিত জন কেউ আসে, অন্তরঙ্গ ভঙ্গিতে কথাবার্তা বলে, যেন দীর্ঘদিনের চেনা। এদের কথার ধরন থেকেই বোঝা যায় সাহায্য প্রার্থী। একবার দুপুরবেলায় ঘোমটা পড়া একজন মহিলা এলেন, সঙ্গে 4টা আনারস, 2 বোতল আচার। শারমিনকে জড়িয়ে ধরে খানিকক্ষণ কাঁদলেন। আহ গো মা, কতদিন পরে দেখলাম। গায়ের রংটা একটু ময়লা হয়ে গেছে, আগে সোনার পুতুলের মতো ছিল। আমাকে চিনছো তুমি? না, আমি আটপাড়ার, তোমার আব্বার মামাতো বোন। সেই মহিলা খুব আগ্রহ নিয়ে সমস্ত বাড়ি ঘুরে ঘুরে দেখলেন এবং ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস ফেলতে লাগলেন। এবং একসময় জানা গেল তিনি এসেছেন 6,000 টাকার জন্যে। মেয়ের বিয়ে আটকে গেছে। জামাই একটা সাইকেল এবং একটা 2 ব্যান্ড রেডিও চায়। বিয়ের কথাবার্তা সব পাকা, এখন এই অল্প কিছু টাকার জন্যে বিয়ে আটকে আছে। শারমিন লজ্জিত স্বরে বলল, আমার কাছে তো এত টাকা থাকে না। আপনি অপেক্ষা করুন, বাবা আসুক,
তিনি বিকেলে আসেন। তোমার কাছে কত টাকা আছে? আমার কাছে খুব অল্পই আছে, এতে আপনার কাজ হবে না। আপনি বিশ্রাম করুন, বাবা বিকেলে আসবেন। ভদ্রমহিলা অপেক্ষা করতে লাগলেন। শারমিন সাধ্যমতো তার সঙ্গে ভালো ব্যবহার করতে চেষ্টা করল। ভালো ব্যবহারের চেষ্টা করাও মুশকিল। তারা দুজন দুই জগতের মানুষ। এই দুই জগতের ভেতরে কোনো বন্ধন নেই। অল্প সময়ের মধ্যেই শারমিন বিরক্ত হয়ে পড়ল। ভদ্রমহিলা একটির পর একটি আবদার করেই যাচ্ছেন। ও মা, তোমার তো বাক্স ভর্তি শাড়ি, দু একটা আমাকে দিও গো মা। পুরানো চাদর আছে, খুব শীত পড়ে আটপাড়ায়, না গেলে বুঝবা না। সন্ধ্যাবেলা রহমান সাহেব এলেন। টাকার কথা শুনে বললেন, তোমাকে তো মেয়ের জন্যে গত 3 মাস আগেই 5,000 টাকা দেয়া হয়েছে। বক্কর সাহেব এসে নিয়ে গেছেন। সেই বিয়াটা হয় নাই ভাইজান। আক্ত হওয়া বিয়ে ভেঙে গেছে? বক্কর সাহেব তো বললেন আক্ত হয়ে গেছে, রুসমত আটকে আছে। তিনি 3,000 টাকা চেয়েছিলেন, আমি দিয়েছিলাম 4,000 টাকা। ভদ্রমহিলা কাঁদতে শুরু করলেন। বিশ্রী অবস্থা। শারমিন সরে গেল সামনে থেকে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে শুনল বাবা বলছেন, আমার সঙ্গে চাল চালতে যাবে না, তোমাদের চাল বোঝার ক্ষমতা আমার আছে। সময় কাটানোই হয়েছে শারমিনের সবচেয়ে বড় সমস্যা। সময় পাহাড়ের মতো বুকের উপর চেপে বসে থাকে। বই পড়া, গান শোনা, এর কোনোটাই এখন আর ভালো লাগে না। ছবি আঁকা শেখার কথা একবার মনে হয়েছিল। রং তুলি কিনে কয়েকদিন খুব রং মাখামাখি করা হলো, তাও মনে ধরল না। প্রতিটি কাজ এত বিরক্তিকর। কোনো কোনো দিন একা একা ঘুরতে ইচ্ছা করে। উদ্দেশ্যহীনভাবে হাঁটতে খারাপ লাগে না। সব দিন তো আর করা যায় না। পুরানো বান্ধবীদের কারোর ঠিকানা নেই, হয়তো তাদের সঙ্গে যোগাযোগ করা যেত। অদিতির ঠিকানা ছিল, তাকে পরপর 2টি চিঠি দিয়েছে, জবাব পাওয়া যায়নি। হয়তো এই ঠিকানায় সে এখন থাকে না, কিংবা থাকলেও তার জবাব দেবার ইচ্ছা নেই। শারমিন বন্ধুর জন্যে অতীতে কখনো হাত বাড়ায়নি, তার মূল্য দিতে হচ্ছে এখন। হাত বাড়িয়ে কাউকে পাওয়া যাচ্ছে না। শারমিন জেগে উঠল খুব ভোরে। চোখ বন্ধ করে মনে মনে ভাবতে চেষ্টা করল আজকের দিনটি কেমন করে কাটানো যায়। ইউনিভার্সিটিতে গেলে কেমন হয়? পরিচিত কাউকে কি পাওয়া যাবে ইউনিভার্সিটিতে? সম্ভাবনা খুব কম। এই পরিকল্পনাটা বাদ দিতে হলো। রফিকদের বাসায় গিয়ে উপস্থিত হলে কেমন হয়? শাহানা মেয়েটিকে ওই দিন চমৎকার লেগেছিল, ওর সঙ্গে গল্পগুজব করা যেত। কিন্তু সে নিশ্চয়ই কলেজে। কোন কলেজে পড়ে জিজ্ঞেস করা হয়নি। জানা থাকলে ওই কলেজে হাজির হলে মন্দ হতো না। শাহানাকে বের করে সিনেমা দেখা যেত, কিংবা চাইনিজ রেস্টুরেন্টে বসে সময় কাটানো যেত। কিংবা ওই ম্যাজিশিয়ান আনিসকে একবার খবর দিয়ে বাড়িতে নিয়ে এলে হয়। ছোটখাটো একটা উৎসবের মতো করা হবে। ম্যাজিশিয়ান আনিস ম্যাজিক দেখাবে, পরিচিত কিছু মানুষ থাকবে। চায়ের টেবিলে শারমিন হাসি মুখে বলল, ম্যাজিক তোমার কেমন লাগে বাবা? কি ম্যাজিক? ট্রিক্স। রুমাল ভ্যানিশ হয়ে যাবে, শূন্য থেকে তৈরি হবে রক্ত গোলাপ। ভালোই লাগে, কিন্তু হঠাৎ ম্যাজিক প্রসঙ্গ কেন? আমি একজন ম্যাজিশিয়ানকে চিনি, তাকে আমি বাসায় শো করতে বলবো। বেশ তো, বলবে। কবে করলে তোমার সুবিধা হয়? যে কোনো দিন করতে পারো, রবিবারে করা যেতে পারে। ঠিক আছে বাবা, রবিবার সন্ধ্যায়। রহমান সাহেব মেয়ের দিকে আগ্রহ নিয়ে তাকালেন। ম্যাজিশিয়ান শ্রেণীর কাউকে তার মেয়ে চেনে, এটা বিশ্বাস করতে তার কষ্ট হচ্ছে, কিন্তু তিনি কিছু বললেন না। বাবা, তাহলে ওই দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হয়। হ্যাঁ, ব্যবস্থা করো। ওই দিন সব রান্না আমি করব, কি বলো? ভেরি গুড আইডিয়া। দেশি রান্না না চাইনিজ,
কোনটা চাও তুমি? মিক্সড হলে কেমন হয়? ভালোই হয়। শারমিনের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। রহমান সাহেবের মনে হলো মার্টির শোক শারমিনকে স্পর্শ করেনি। তার জীবনে কি এর চেয়েও কোনো বড় শোক আছে? শারমিন হাসি মুখে বলল, নাস্তা খাওয়ার পর আজ আমি সারাদিন ঘুরব। ভেরি গুড। কোথায় ঘুরবে? ঠিক নেই কোনো। গাড়ি নিয়ে যাচ্ছ তো? তুমি নিজে গাড়ি চালানোটা শিখে নাও না কেন? আমার ইচ্ছে করে না। প্রেস ক্লাবের সামনে রফিক দাঁড়িয়ে আছে। ছোটখাটো একটা ভিড় সেখানে। শারমিন বলল, ড্রাইভার সাহেব গাড়ি থামান। ড্রাইভার গাড়ি থামালো। ওই কোনায় পার্ক করে রাখুন, তারপর রফিককে ডেকে নিয়ে আসুন। ওই যে হলুদ পাঞ্জাবি, দড়ির ব্যাগ কাঁধে। রফিক হাসি মুখে এগিয়ে এলো। আরে কি ব্যাপার? তুমি এই ঠান্ডায় শুধু একটা পাঞ্জাবি গায়ে ঘুরে বেড়াচ্ছ? ইয়েস ম্যাডাম, বেকারদের শীত লাগে না। করছো কি এখানে? ভিড় কিসের? চাকরির দাবিতে অনশন হচ্ছে, তাই দেখছিলাম। নিজেও ঢুকে পড়বো কিনা ভাবছি। উঠে আসো। কোথায় যাচ্ছ? ঠিক নেই। রফিক উঠে এলো। শারমিন বলল, তোমার ঝুলির ভেতর কি আছে? কিছুই নেই। যাচ্ছি কোথায় আমরা? কোথাও না, শুধু ঘুরবো ঢাকা শহরে। তোমার কোনো কাজ নেই তো? না, দুপুরবেলা ভাবির অফিসে যাবার একটা প্ল্যান ছিল, সেটা বাতিল করলাম। বাতিল করবার দরকার কি? যাবে দুপুরে, আমি বাইরে অপেক্ষা করব, কিংবা আমিও যেতে পারি, তোমার ভাবি যদি রাগ না করেন। রাগ করবে কেন? রাগ, হিংসা, দেশ এইসব ভাবির মধ্যে নেই। শি ইজ অ্যান এক্সেপশনাল লেডি। তারপর তোমার কি খবর বলো? কোন খবর জানতে চাও? ভদ্রলোক কবে আসছেন? এপ্রিলে। বিয়েটা হচ্ছে কবে? মে মাসে। মহানন্দে আছো? তোমার কি হিংসা হচ্ছে নাকি? একটু যে হচ্ছে না তা না। ভালো কথা। তোমার কাছে টাকা পয়সা আছে? কেন? যদি থাকে তাহলে এক প্যাকেট দামি সিগারেট কিনে দাও, ফতুর হয়ে গেছি। শারমিন হেসে বলল, ভিক্ষা? হ্যাঁ, ভিক্ষা। ভিক্ষায় যখন চাইছো তখন ছোট জিনিস চাইছো কেন? বড় কিছু চাও। পাওয়া যাবে না এমন কিছু আমি চাই না। দুপুরবেলা তারা সত্যি সত্যি নীলুর অফিসেই উপস্থিত হলো। নীলু বেশ অবাক হলো। যে মেয়েটির কিছুদিনের মধ্যেই বিয়ে হচ্ছে, সে একটি ছেলের সঙ্গে এমন সহজভাবে ঘুরে বেড়াচ্ছে কিভাবে? ভাবি কেমন আছেন? ভালো। তুমি কেমন আছো? তুমি বললাম, রাগ করোনি তো? হ্যাঁ, খুব রাগ করেছি। শারমিন হেসে ফেলল। নীলুর মনে হলো এই মেয়েটি বড় ভালো। কিছু কিছু মানুষ আছে যাদের সব সময় কাছের মানুষ মনে হয়। এই মেয়েটি সেই দলের। শারমিন বলল, আসুন ভাবি, আজ দুপুরে আমরা সবাই মিলে একসঙ্গে খাবো। নতুন একটা চাইনিজ রেস্টুরেন্ট হয়েছে, খুব ভালো খাবার। আজ তো যেতে পারবো না ভাই, আমাদের বোর্ড মিটিং আছে, সবাইকে থাকতে হবে। বছর শেষ হচ্ছে তো। আজ তাহলে আপনি খুব ব্যস্ত? হ্যাঁ, অন্য কোনো দিন সবাই মিলে একসঙ্গে খাবো। তার মানে আপনি এখন আমাদের বিদায় হতে বলছেন? নীলু হাসতে হাসতে বলল, হ্যাঁ, আজ আমাদের খুব ঝামেলা। কিন্তু আপনাকে এত খুশি খুশি লাগছে কেন? আমার একটা সুখবর আছে। রফিক অবাক হয়ে বলল, কি সুখবর? প্রমোশন হয়ে গেছে নাকি তোমার? চাকরির তো 1 বছরও হয়নি।
নীলু কিছু না বলে অত্যন্ত রহস্যময় ভঙ্গিতে হাসতে লাগল। সে নিজেও তার সুখবর সম্পর্কে কিছু জানে না। সকালবেলা অফিস আসতেই সালাম সাহেব বলেছেন, আপনার জন্য সুখবর আছে, বোর্ড মিটিংয়ের পর জানতে পারবেন। নীলু ভয়ে ভয়ে বলেছে, সুখবরটা কি? জানবেন জানবেন, এত ব্যস্ত কেন? দুঃসংবাদ তাড়াতাড়ি শোনা ভালো, কিন্তু সুসংবাদের জন্য অপেক্ষা করাতেও আনন্দ। কথাটা ঠিক, নীলুর আনন্দই লাগছে। কি হতে পারে খবরটা? প্রমোশন হবে না সেটা সম্ভব না, চাকরির 1 বছরও হয়নি, কিন্তু এছাড়া আর কি হতে পারে? শারমিন বাসায় ফিরল সন্ধ্যাবেলা। সমস্তটা দিন বাইরে কেটেছে, কিন্তু এতটুকুও ক্লান্তি লাগছে না, বরং বেশ ঝরঝরে লাগছে। রহমান সাহেব বাসায় ছিলেন। তিনি অনেকদিন পর শারমিনের উৎফুল্ল চোখ মুখ দেখলেন। তিনি বললেন, চলো মা, বাগানে হাঁটতে হাঁটতে চা খাই। এই শীতের মধ্যে বাগানে হাঁটতে হাঁটতে চা খাবে কি? খুব শীত না, চলো যাই। চাদর টাদর একটা কিছু গায়ে দিয়ে নাও। রহমান সাহেব গোলাপ ঝাড়ের দিকে এগুলেন। এই বাগানের পেছনে অনেক শ্রম এবং অর্থ ব্যয় করা হয়, কিন্তু বাগান প্রাণহীন। প্রচুর গোলাপ গাছ আছে, কিন্তু বেশিরভাগ গাছই ফুল ফোটাতে পারে না। হয়তো মাটি ভালো না, কিংবা মালি ফুল গাছের কিছু জানে না। বাগানে হাঁটতে হাঁটতে রহমান সাহেবের একটু মন খারাপ হলো। কি করলে আজ সারাদিন? তেমন কিছু করলাম না, ঘুরলাম, কিছু কেনাকাটা করলাম। কি কিনলে? সুতির শাড়ি কিনেছি 2টি, ঘরে পরার, ফ্যান্সি কিছু না। ফ্যান্সি কিছু কিনলেই পারতে। কিনবো এক সময়। রহমান সাহেব হাসি মুখে বললেন, তাড়াতাড়ি কেনা উচিত, উৎসবের দিন তো এগিয়ে আসছে। শারমিন কিছু বলল না। শুনেছি অনেকেই বিয়ের শাড়ি টাড়ি কলকাতা থেকে কেনে। তুমি যেতে চাও কলকাতায়? না, আমি আগামী সপ্তাহে যাচ্ছি। ইচ্ছা করলে তুমি আমার সঙ্গে যেতে পারো কলকাতায়। না, অত শখ নেই আমার। এটা তো শখেরই বয়স, তোমার শখ নেই কেন? ভেতরে চলো বাবা, ঠান্ডা লাগছে। রহমান সাহেব হালকা স্বরে বললেন, একটা কথা খুব পরিষ্কার করে বলো শারমিন, সাব্বিরকে বিয়ের ব্যাপারে তোমার মনে কি কোনো দ্বিধা আছে? না, শুধু শুধু দ্বিধা দেখা দেবে কেন? আজ তার একটি চিঠি পেলাম। তোমার কাছে চিঠি লিখে লিখে নাকি জবাব পাচ্ছে না। মাঝে মাঝে আমার চিঠি লিখতে ভালো লাগে না, আলসি লাগে। আজ তাকে চিঠি লিখে দিও। হ্যাঁ, দেব। আর ওই ম্যাজিশিয়ানের সঙ্গে যোগাযোগ হয়েছিল? না। রোববারের প্রোগ্রামটা ঠিক আছে? না। না কেন? এখন আর ইচ্ছা করছে না। রহমান সাহেব মেয়ের দিকে দীর্ঘ সময় তাকিয়ে রইলেন। শারমিনকে তিনি বুঝতে পারছেন না। বাবারা হয়তো সবসময় তা পারে না, মারা পারে। শারমিনের মা বেঁচে থাকলে নিশ্চয়ই শারমিনকে বুঝতে পারত। রহমান সাহেব অনেক দিন পর নিজের স্ত্রীর কথা মনে করলেন। সন্ধ্যা মিলিয়ে গেল, তবু নীলু জানতে পারল না ভালো খবরটি কি। ম্যারাথন বোর্ড মিটিং হচ্ছে। 4টার পর 3বার চা দেয়া হয়েছে ভেতরে। ক্যান্টিন বন্ধ হয়ে গিয়েছিল। শেষবারের চা আনতে হলো বাইরে থেকে। ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে মিটিং চলবে রাত 9টা-10টা পর্যন্ত। নীলু অস্বস্তি বোধ করতে লাগল। বাসায় বলে আসা হয়নি, সবাই নিশ্চয়ই চিন্তা করবে। কিন্তু মিটিংয়ের মাঝখানে চলে যাওয়া যায় না, কেউই যায়নি। আজ বোনাস ঘোষণা হবার কথা। এবছর কোম্পানি 2 কোটি টাকার কাছাকাছি লাভ করেছে। বড় রকমের বোনাস হবার কথা। একটা গুজব শোনা যাচ্ছে, 4 মাসের বেসিক পে বোনাস হিসেবে দেয়া হবে।
গুজবটা এসেছে খুব উঁচু লেভেল থেকে। সত্যি হলেও হতে পারে। সত্যি হলেও অবশ্যই নীলুর কোনো লাভ নেই। যাদের চাকরি 1 বছরের কম তারা বোনাস পাবে না, নিয়ম নেই। নীলুর চাকরির 1 বছর হতে এখনো 3 মাস বাকি। সবাই বোনাস পাবে, নীলু পাবে না। ভাবতে একটু খারাপ লাগে। টাকাটা পেলে সে টিভি কিনে ফেলত, বাসার সবাইকে দারুণ একটা চমক দেয়া যেত। রাত 8টায় নীলুর টেলিফোন এলো। রফিক টেলিফোন করেছে। হ্যালো ভাবি, ব্যাপার কি এত দেরি? বোর্ড মিটিং হচ্ছে। বোর্ড মিটিং করবে ডিরেক্টররা, তুমি চুনোপুটি, তুমি বসে আছো কেন? আমি একা নাম, সবাই অপেক্ষা করছে। এত রাতে বাসায় ফিরবে কিভাবে? এটা নীলু ভাবেনি। বাসায় ফেরা একটা সমস্যা হবে। 10টা পর্যন্ত অবশ্যই বাস চলাচল করে। বাসে করে ফিরে যেতেও ঘন্টাখানেক লাগবে। হ্যালো ভাবি, বলো। তুমি অপেক্ষা করো আমার জন্যে, আমি নিতে আসছি, এক্ষুনি রওনা দিচ্ছি। ঠিক আছে। তোমার ভাই এসেছে? হ্যাঁ এসেছে। তুমি এখনো ফেরোনি শুনে ভাম হয়ে আছে। আজ মনে হয় গরম বক্তৃতা দেবে। ভাবি, আমি রাখলাম। নীলু টেলিফোন নামিয়ে রাখার সঙ্গে সঙ্গে খবর পাওয়া গেল মিটিং শেষ হয়েছে। বড় সাহেব মঞ্জুর হোসেন সবাইকে ডেকেছেন। মঞ্জুর হোসেন সাহেবের মুখ অস্বাভাবিক গম্ভীর। এই মুখ দেখে ভরসা হয় না কোনো ভালো খবর আছে, কিন্তু সত্যি সত্যি ভালো খবর ছিল। বড় সাহেব নিরস ভঙ্গিতে খবরগুলি দিলেন। কোম্পানি এবছর খুব ভালো বিজনেস করেছে। কোম্পানির পলিসি মতো লাভের একটি ভালো অংশ কর্মচারীদের জন্য ব্যয় করা হবে। সবাই এবার স্পেশাল বোনাস পাবে। সেটা হচ্ছে 4 মাসের বেসিক পে। আমাদের এখানে 2 জন আছেন যাদের চাকরির মেয়াদ 1 বছর হয়নি। আইন অনুযায়ী তারা বোনাস পেতে পারেন না, তবে এবছর তাদেরকে বোনাস দেবার সুপারিশ করা হয়েছে। কর্মচারীদের বাসস্থান নির্মাণের জন্য একটি প্রকল্প অনুমোদিত হয়েছে এবং মেডিকেল অ্যালাওয়েন্স বাড়ানোর সুপারিশও করা হয়েছে। মেডিকেল অ্যালাওয়েন্সের ব্যাপারটি যাবে ফাইন্যান্স কমিটিতে। তুমুল হাততালির মধ্যে বক্তৃতা শেষ হলো। মঞ্জুর সাহেব নীলুকে হাত ইশারা করে ডাকলেন, আপনি একটু আমার কাছে আসুন। নিশ্চয়ই সুখবরটা বলা হবে। নীলুর বুক টিপটিপ করতে লাগলো। বসুন। নীলু বসল। আপনার জন্য একটা ভালো খবর আছে। কোম্পানি এবছর আপনাকে সুইডেনে ট্রেনিংয়ের জন্য সিলেক্ট করেছে। বিজনেস ম্যানেজমেন্টের উপর ট্রেনিংটা হবে। কাল সকালে আপনাকে কাগজপত্র দেব। ট্রেনিং পিরিয়ডে থাকা খাওয়ার খরচ ছাড়াও প্রতি মাসে $250 করে হাত খরচ পাবেন। নীলু মৃদু স্বরে বলল, থ্যাংক ইউ স্যার। থ্যাঙ্কস দেবার কিছু নেই। সুযোগটা আপনি পেয়েছেন আপনার নিজের যোগ্যতায়। খুব অল্প সময়ে আপনি কাজের নেচার পিক আপ করেছেন এবং চমৎকারভাবে করেছেন। অ্যানুয়াল রিপোর্টটাও আপনি ভালো তৈরি করেছেন। আনন্দে নীলুর চোখ ভিজে উঠতে শুরু করল। নীলু নিজেকে সামলাতে চেষ্টা করল। ভদ্রলোকের সামনে কেঁদে ফেললে লজ্জার ব্যাপার হবে। রাত হয়ে গেছে, আপনি যাবেন কিভাবে? আমাকে নিতে আসবে স্যার। বাসা কোথায় আপনার? কল্যাণপুর। সে তো অনেক দূর, যাতায়াত করেন কিভাবে? বাসে আসি স্যার। কোম্পানি শিগগিরই একটা মাইক্রোবাস কিনবে। যাতায়াতের প্রবলেম তখন অনেকটা দূর হবে। বড় সাহেব উঠে দাঁড়ালেন। আপনাকে কখন নিতে আসবে? কিছুক্ষণের মধ্যেই নিতে চলে আসবে স্যার। দরকার হলে আমি একটা লিফট দিতে পারি। থ্যাংক ইউ স্যার, আমার দরকার নেই। রফিক এসে পড়ল কিছুক্ষণের মধ্যে। চোখ বড় বড় করে বলল, বাড়িতে পৌঁছা মাত্র আজ একটা ফাইটিং চিত্র হবে। ভাইয়া আগুন খেয়ে লাফাচ্ছে। দেরি হয়েছে বলে? তার দেরি হয় না? সে তো প্রায় রাতে 11টার দিকে বাড়ি ফেরে। পুরুষ এবং মহিলার মধ্যে একটা ডিফারেন্স আছে না? মহিলাদের বাড়ি ফিরতে হবে সূর্য ডোবার আগে।
কেন? আমি জানি না কেন, এটাই নিয়ম। চলো ভাবি, রওনা হওয়া যাক। নীলু বলল, কিছু মিষ্টি কিনতে চাই রফিক, দেরি যখন হয়েই গেছে আর একটু হোক। মিষ্টি কেন? তোমার ভাইয়ার রাগ কমানোর জন্যে। বলতে বলতে নীলু হেসে ফেলল। মাই গড, তোমার প্রমোশন হয়েছে নাকি? বিগ বস? না, সেসব কিছু না, বলবো তোমাকে। চলো রিক্সা নেই, নিউ মার্কেট পর্যন্ত রিক্সায় যাব, নিউ মার্কেট থেকে বেবি ট্যাক্সি নেব। দারুণ ঠান্ডা পড়েছে, হু হু করে শীতের হাওয়া বইছে। 8:30 বাজে, কিন্তু রাস্তাঘাট জনশূন্য। রফিক বলল, হ্যাঁ, এত বড় শহর ঢাকা, কিন্তু এখনো দেখছো কেমন গ্রামের ছাপ আছে। 8টা না বাজতেই লোকজন বাতি নিভিয়ে ঘুমিয়ে পড়েছে। নীলু কিছু বলল না, তার কেন জানি বড় ভালো লাগছে। প্রেস ক্লাবের সামনে সেই রফিক বলল, 1 মিনিট ভাবি, একটু দেখে যাই। কি দেখবে? কয়েকটি ছেলে চাকরির জন্যে আমরণ অনশন শুরু করেছে, এদের একটু দেখে যাই। তুমিও আসো, 1 মিনিট লাগবে। 6-7 জন ছিল দিনে, এখন দেখা গেল 3 জনকে। কম্বল মুড়ি দিয়ে পড়ে আছে। একজনের এর মধ্যে ঠান্ডা লেগে গেছে, ঘন ঘন নাক ঝাড়ছে। আশেপাশে কোনো লোকজন নেই। একটা নীল শাড়ি পরা অসম্ভব রোগা মেয়ে টুলের উপর বসে আছে শুকনো মুখে। অনশনকারীদের কারোর স্ত্রী হবে। এই মেয়েটিও নিশ্চয়ই না খেয়ে আছে। রফিক বলল, কি ভাই সব, কেমন আছেন? কেউ কোনো জবাব দিল না। আপনি তো দেখি একেবারে সর্দি লাগিয়ে বসে আছেন, দেখেন শেষে টিউমোনিয়া বাঁধিয়ে বসবেন। রোগা মেয়েটি বিড়বিড় করে কি যেন বলল। সে তাকিয়ে আছে নীলুর দিকে, তীক্ষ্ণ তীব্র দৃষ্টি। নীলুর অস্বস্তি লাগছে। রফিক বলল, আপনারা কেউ সিগারেট খাবেন? সিগারেটে অনশন ভঙ্গ হয় না। খাবেন কেউ? আমার কাছে ভালো সিগারেট আছে। 3 জনের মধ্যে শুধুমাত্র সর্দিতে কাতর লোকটি হাত বাড়ালো।